জামাত বা বিরোধী দল আপনারা এখন কেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছেন? কেন রাজপথে কর্মসূচি পালন করছেন? কেন বলছেন সংসদে এবং সংসদের বাইরে চলবে? একটা ন্যূনতম সময়টা একটা সরকারকে দিতে হবে, বিশেষ করে 5 আগস্টের পরবর্তী অর্থনৈতিক এবং রাজনৈতিক যে বাস্তবতা, সেই বাস্তবতায় আপনার সঙ্গে থাকা লোকজন, আমি বলছি আওয়ামী বিরোধী যে শক্তিটা ছিল একসাথে যারা ছিলেন, তাদেরকে 6 মাস সময় দিলে কি এমন ক্ষতি হয়, নাকি সেটি করলে আপনাদের রাজনীতি পিছিয়ে যায়? আপনাকে ধন্যবাদ এবং আমার দুই শ্রদ্ধেয় বড় ভাই, তাদেরকে শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে যে রাজনৈতিক দলের কর্মসূচি, বিশেষত বিরোধী দলের রাজপথের কর্মসূচি, এটা আমাদের সংবিধান দ্বারা সংরক্ষিত, এটা আমাদের সংবিধান স্বীকৃত অধিকার। ফলে এটাকে বিশৃঙ্খলা বলাটা ঠিক হবে না। যে কোনো বিরোধী দলকে ন্যায্য ইস্যুতে রাজপথে নামতে হবে। বরং আমি মনে করি জামায়াত ইসলামী এবং 11 দল, এনসিপি সহ 11 দল, তারা এখানে যতটা সরকারকে চাপ সৃষ্টি করা দরকার ছিল, নট অনলি রিগার্ডিং রিফর্ম, এই যে জ্বালানি প্রশ্ন এবং অর্থনৈতিক প্রশ্ন, ততটা তারা করতেই পারে নাই। আজকে তো জামাত বলছে করবে না, এটা মানে ততটা করেনি। বরং আমি জামায়াতকে দেখি, এবং জামায়াতের আপনি দেখবেন এই 11 দলের বিরোধী দলের, যে আমি তো নিজেও পার্লামেন্ট ভিজিট করার সুযোগ হয়েছিল, আমার গ্যালারিতে আমি দেখেছি, তারা ওয়াকআউট করলেও ইস্যু ভিত্তিক ওয়াকআউট করেছে, আবার ফিরে এসেছে। এটা নিয়ে সরকারি দল মকারিও করেছে, ওয়ারেস তাদের খুশি হওয়ার কথা যে বিরোধী দল তো কোঅপারেটিভ। এবং আপনি দেখেছেন যে জ্বালানি সেক্টরে সরকারের টোটাল ফেইলিয়ারের পরেও একটা কমিটিতেও বিরোধী দল সেখানে, সেই কমিটিতে 5 জন তারা থেকেছে। ফলে বিরোধী দলকে বলা যাবে না বিরোধী দল সরকারকে সহযোগিতা করতে চায় না। আমি দেখি যে অন্তত জামায়াতের আমির সাহেব এবং বিরোধী দলীয় নেতা, তিনি বারবার সংসদে বলেছেন যে আমরা সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু সেটার আমাকে স্কোপ দিতে হবে। যদি না দেন তাহলে তো সমস্যা। এখন ধরেন এই যে ইস্যুগুলো, জ্বালানি এবং অন্যান্য যে ইস্যুতে সরকারের একটা ইস্যু, ধরেন যদি এখানে বিএনপি কিংবা আওয়ামী লীগ আজকে বিরোধী দলে থাকতো, আওয়ামী লীগ নাই কিন্তু আওয়ামী লীগ যদি আজকে বিরোধী দলে থাকতো, এই যে IMF থেকে সরকার শূন্য হাতে ফেরত এসেছে, দেশ তোলপাড় করে ফেলতো আওয়ামী লীগ। তাদের অন্তত এইটুকু সক্ষমতা, মানে এইটুকু সক্ষমতা বা এইটুকু স্কিল আছে। কিন্তু আপনি দেখেছেন যে এটা নিয়ে কোনো আলোচনাই হয় নাই, যে IMF থেকে আপনি কেন ফেরত আসলেন খালি হাতে, এটা নিয়ে কোথাও কোনো প্রশ্ন উঠেছে? সরকারও কিন্তু এই বিষয়ে কোনো, একদম জাস্ট এটা ধামাচাপা দেওয়া হয়েছে। কিন্তু IMF কতগুলো খুব সুনির্দিষ্ট ইস্যুতে সরকারকে, ওই যে কিস্তিটা আগেই, যে আওয়ামী লীগ আমল থেকে যে কিস্তিটা শুরু হওয়া, তার যে সর্বশেষ 2 ধাপ সম্ভবত বাকি আছে, সেই কিস্তিটা দেয় নাই, ছাড় করে নাই, এবং তারা বলেছে যে করবে না। এবং তারা কিন্তু আপনার মে মাসে আসার কথা, IMF এর মিশন বাংলাদেশে, তারা কিন্তু বলেছে তারা আসবে না, এবং সেপ্টেম্বরের আগে আসার কোনো সম্ভাবনা নাই। ফলে সরকারও এখন বলেছে যে হ্যাঁ আমরা তাদের সব কথা মানবো, এরকম কোনো ব্যাপার নাই। এটা বলে আবার বলেছে যে আমরা নতুন আরেকটা লোন চাই। তো নতুন লোন আপনি চাইলে সেখানে শর্ত হবে আরও কঠিন, কারণ আপনি আগে ডিফল্টার, আপনি শর্ত মানেন নাই। সেখানে কি তারা বলেছে কিছু শর্ত, হ্যাঁ IMF এর যেহেতু ওই আপনার একটা ব্যাপার আছে যে তারা অতিরিক্ত লিবারালাইজেশনের দিকে চাপ দেয়, এটা যেমন ভর্তুকি নিরুৎসাহিত করে, কর ছাড়, জনবান্ধব কর ছাড়গুলোকেও তারা আসলে বাদ দিতে বলে, সেগুলো ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে এইবারের ইস্যুতে IMF খুব সুনির্দিষ্ট কতগুলো আপত্তি প্রকাশ করেছে। 1 নম্বর হচ্ছে আপনি ব্যাংকিং সেক্টরে রিফর্ম কেন করলেন না, কেন বাদ দিলেন? তারপর আপনি NBR কেন সংস্কার করলেন না? কারণ আপনি জানেন যে ব্যাংকিং সেক্টরের যে রিফর্ম, এটার সাথে IMF নিজে জড়িত ছিল, ফলে তারা এটা ইনস অ্যান্ড আউটস জানে। এই সমস্ত ইস্যু তারা এবার সামনে নিয়ে এসেছে। এবং ব্যাংক অর্ডার 2025, যেটা নিয়ে আসলে আলোচনা হয় না, ব্যাংকিং রেজলিউশন অধ্যাদেশটা নিয়ে কথা হয়, কিন্তু ব্যাংক অর্ডার 2025, যেটা ইন্টারিম সরকারের সময় গভর্নর খসড়া করে গিয়েছিল, তৎকালীন অর্থ উপদেষ্টা, তার বাধার কারণে এটা তখন হয় নাই। এটাও IMF প্রশ্ন করেছে যে আপনার হোয়াট ইজ ইয়োর প্ল্যান। এবং আপনি আরেকটা যেটা বলেছে, একের পর এক সামাজিক সুরক্ষা খাতের উইন্ডো ওপেন করছেন, হোয়ারেজ আপনার রাজস্ব উত্তোলন অত্যন্ত কম। এই সমস্ত প্রশ্নে তারা এবার লোন দিল না। তো এই প্রশ্নটা কিন্তু আলোচনাতেই নাই। এর পাশাপাশি জ্বালানিতে যেভাবে যে ধরনের বড় একটা স্ক্যাম সংগঠিত করেছে সরকার, এটার প্রশ্ন বিরোধী দল তাকে যতটুকু চাপ দেওয়া দরকার ততটুকু চাপ দিতে পারে না। এখানে ইরানকে এক্সকিউজ হিসেবে দাঁড় করালে হবে না। ইট ইজ আ টোটালি গভর্নমেন্ট ফেইলিয়ার। ম্যানেজমেন্ট মানে আপনি প্রাইস কন্ট্রোল করতে গেছেন, যেটা আপনার IMF এর সাথে আপনার যে সমঝোতা সেটার বিরোধী, কারণ আপনার অটো প্রাইসিং করার কথা, কিন্তু যখন বিশ্ববাজারে দাম বেড়েছে তখন আপনি এটাকে দামটা ধরে রাখতে গেছেন। এবং এটাই আসলে যারা এই যে চোরাচালানি করে তাদেরকে একটা ইনসেন্টিভ দিয়েছে যে আমি চোরাচালানি করব। কারণ তারা আসলে এই যে আমরা শুনতে পাচ্ছি, গুঞ্জন শুনতে পাচ্ছি, আমাদের দেশেও ব্ল্যাক মার্কেটে তেল বিক্রি হচ্ছে এবং 7 সিস্টার্সও তেল যাচ্ছে। ফলে বিশ্ববাজারের যা দাম তার চেয়ে কম দামে, কিন্তু আপনার দেশের তুলনায় বেশি দামে তারা বিক্রি করলে তো তাদের লাভ হবে। তো এই ইনসেন্টিভ তো আপনিই দিয়েছেন। এখন 1.5 মাস পরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী সে 2 দিন আগে সংসদে বললেন যে চোরাচালানি যেহেতু হচ্ছে, এটা বন্ধ করতে আমাদেরকে দাম বাড়াতে হবে। এখন তো দাম বাড়ালেও তারা তো যা ব্যবসা করে ফেলেছে। বরং এতদিন যারা মজুত করেছিল
তারা এখন এই বাড়তি মানে দামে বিক্রি তুষার করবে। আপনি বলছেন বিরোধী দল খুবই শান্তশিষ্ট একটা অবস্থায় আছে, শান্তশিষ্ট মানে তাইলে আর যেটুকু তারা রাস্তায় নেমেছে, তাহলে প্রধানমন্ত্রী যেটুকু তারা অভিযোগ রাস্তায়- কেন করছেন যে আপনারা যেটুকু- বিশৃঙ্খলা এটা সৃষ্টি একটা- করতে কারণ চান? এই যে এতগুলো ফেলিয়ার, জ্বালানি সেক্টরে ফেলিয়ার, কৃষিতে ফেলিয়ার, কৃষিতে আপনি কৃষককে ন্যায্য মূল্য দিচ্ছেন না, তার উৎপাদন খরচ হচ্ছে কম, আপনি কমে তার কাছ থেকে ধান গম এগুলো কিনছেন, কিন্তু আপনার ইশতেহারে বলা আছে হামের টিকার কথা কেন আপনারা বলেন না? এটা না একই আমরা বলেছি যে হামের ক্ষেত্রে আপনি একটা করেন, আপনি প্রথমত প্রধানমন্ত্রী কিন্তু পার্লামেন্টে ভুল তথ্য দিয়েছেন, অসত্য তথ্য দিয়েছেন যে গত 2 টার্মে কোনো হামের টিকাই দেওয়া হয়নি, এটা ভুল তথ্য। মানে গতবারও প্রায় 90% টিকার আন্ডারে ছিল, কিন্তু কেন তবু হাম ফিরে এসেছে এটা একটা প্রপার ইনভেস্টিগেশন করা দরকার, এবং এর সাথে যারা জড়িত, যদি ডক্টর ইউনূস জড়িত থাকে তাকেও এটার জন্য অ্যাকাউন্টেবল করতে হবে, এটা হলো কথা পরিষ্কার। কিন্তু আপনি তো আপনাকে যারা তথ্য দিচ্ছে তারা ভুল তথ্য দিচ্ছে, আপনি তো এটা বলতে পারেন না যে হামের কোনো টিকাই দেওয়া হয়নি গত 2 টার্মে। ফলে এই যে এতগুলো ইস্যু, জ্বালানি, কৃষি, অর্থনীতি, রিফর্ম, এই সমস্ত কিছুকে ঢাকা দেওয়ার জন্য সরকারের এখন কিছু উত্তেজক বক্তব্য দরকার। এই জন্য সবচেয়ে তাদের মধ্যে যিনি কম্পোস্ট পলিটিশিয়ান, গণতন্ত্রের জন্য অনেক সংগ্রাম করেছেন, তিনিও নির্মূলের মতো ভাষা ফেরত নিয়ে এসেছেন। ক্যাম্পাসগুলোতে আপনি ছাত্র দলের দেখতে পাচ্ছেন তারা এক ধরনের আবারও ক্যাম্পাস দখল করার দিকে যাচ্ছে, এবং প্রধানমন্ত্রী উত্তেজক বক্তব্য দিচ্ছেন। এই দেওয়ার মধ্যে দিয়ে তারা এইগুলো থেকে, এই যে তাদের যে ফেইলিওর, এগুলো থেকে দৃষ্টি ঘটাতে চায়। আচ্ছা।